তো আমরা এই পর্যন্ত পড়ছিলাম আগের লেকচারে, বেসিস রিস্ক পর্যন্ত। তো কি কি পড়ছিলাম সেটা হচ্ছে সোর্স অফ রিস্ক। শুরুতেই পড়ছিলাম সোর্স অফ রিস্ক, যে দুই জায়গা থেকে আমাদের রিস্ক অ্যারাইজ হয়। সো একটা রিস্কের জন্য আমরা শর্ট হেজ করি, অন্য আরেকটা রিস্কের জন্য আমরা লং হেজ করি। এরপরে হচ্ছে পড়ছিলাম আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেইনস্ট হেজিং। হেজিং করা উচিত নাকি উচিত না, এটার এগেইনস্ট এবং ফরে কি কি বলা আছে। এরপরে পড়ছিলাম বেসিস রিস্ক কেন অ্যারাইজ হয়, তিনটা কারণে। এরপরে পড়ছি বেসিস রিস্কের ফর্মুলাটা। এরপরে এখানে দেখছিলাম যে আমরা যে শর্ট করি বা লং করি, সো সেখান থেকে যে আমাদের যে রিসিপ্ট, শর্ট করলে আমরা যে রিসিভ করি, শর্ট করলে তো আমরা টাকা পাই। কত টাকা পাই সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি দেখছিলাম। সেম ভাবে লং পজিশনে যখন আমাদের পেমেন্ট করতে হয় তখন কত টাকা পেমেন্ট করতে হয় সেটা এখানে দেখছিলাম। এই পর্যন্ত ছিল আর কি পড়াশোনা। এই যে বক্সটা, যে বক্সটাতে অলরেডি কার্সরটা আছে, এটা একটু ইম্পর্টেন্ট, যে এটা একটু পড়ে ফেলে দেখি কি বলছে। একটা কোম্পানি দ্যাট ইউজ শর্ট হেজ বিকজ ইট প্ল্যানস টু সেল দি অ্যাসেট, ইফ দ্য বেসিস স্ট্রেনথেন্স আনএক্সপেক্টেডলি, দ্য কোম্পানির পজিশনস ইমপ্রুভ। হ্যাঁ, বলতেছে যে বেসিস যদি স্ট্রেনথেন হয়, মানে বেসিস যদি ইনক্রিজ হয় আনএক্সপেক্টেডলি, দ্য কোম্পানির পজিশনটা ভালো হয় যারা শর্ট হেজে আছে। শর্ট হেজ মানে কি, মানে হচ্ছে আমি, আমার কাছে একটা অ্যাসেট আছে, আমি সেটা সেল করার পজিশনে আছি, তাই তো, এটাকে বলে শর্ট হেজ। সো বেসিস যদি বাড়ে তাহলে আমার লাভ হয়। এটা কেমনে? সেটা হচ্ছে বেসিসের ফর্মুলা কি, বেসিসের ফর্মুলা তো হচ্ছে এই যে এটা, স্পট প্রাইস মাইনাস ফিউচার প্রাইস, তাই না? স্পট প্রাইস মাইনাস ফিউচার প্রাইস। এখন আমার কাছে একটা অ্যাসেট আছে, এই ফর্মুলা ছাড়াও তো সিম্পলি বোঝা যায় যে বেসিস স্ট্রেনদেন হইলে আমার যে লাভ হবে। বেসিস স্ট্রেনদেন হওয়া মানে হচ্ছে, আচ্ছা বেসিস স্ট্রেনদেন হয় কখন সেটা তো বুঝতে হবে ফর্মুলাটার আগেই। বেসিসটা কখন স্ট্রেনদেন হয়? যখন স্পট প্রাইস বাড়ে, ফিউচার প্রাইস কমে, তাই না? তাইলে না এই বেসিসটা বড় হবে? বেসিসটা, জিনিসটা বড় আসার জন্য তো আমরা অনেক কিছু বলতে পারি, যে এটা স্পট প্রাইস বেশি হবে, ফিউচার প্রাইস কমবে, তাহলে বেসিস বড় হবে। আবার অন্যভাবে বলতে পারি যে স্পট প্রাইস বাড়বে, ফিউচার প্রাইসও বাড়বে, কিন্তু স্পট প্রাইসটা বেশি বাড়বে, তাহলেও বেসিস স্ট্রেনদেন হবে। অন্যভাবে বলতে পারি স্পট প্রাইস কমবে, ফিউচার প্রাইস কমবে, কিন্তু ফিউচার প্রাইসটা বেশি কমবে, সেক্ষেত্রেও কিন্তু বেসিস স্ট্রেনদেন হবে। এই যে বেসিস স্ট্রেনদেন হচ্ছে, বেসিস স্ট্রেনদেন হইলে কার লাভ? বেসিস স্ট্রেনদেন হলে লাভ হচ্ছে যারা শর্ট পজিশনে আছে তাদের লাভ। কিভাবে? কারণ তার কাছে তো একটা অ্যাসেট আছে, অ্যাসেটটা সে তখন হায়ার প্রাইসে বিক্রি করতে পারবে। বেসিস মানে কি, এটা বেশি, এটা এই সাইডটা বড় আর এই সাইডটা ছোট, তো স্পট প্রাইস যত বেশি হবে তত আমার জন্য ভালো। এই আর কি। উল্টা দিকে বেসিস যদি উইকেন্ড হয় তাহলে আহ আমার জন্য খারাপ। আর লং পজিশনে থাকলে বেসিস স্ট্রেনদেন হলে কি হবে? লং পজিশনের জন্য বেসিস স্ট্রেনদেন হলে আবার খারাপ, কারণ বেসিস স্ট্রেনদেন হওয়া মানে হচ্ছে আমার বেশি পেমেন্ট করতে হবে, লং পজিশনে যেহেতু বেশি পেমেন্ট করতে হবে, এটা আমার জন্য খারাপ। এটা ওই রকম গুরুত্বপূর্ণ তেমন কিছু না, মানে ম্যাম বলছিল গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কোনো কোনো কোয়েশ্চেনের সাথে রিলেট করা যায় না ওইভাবে। তো ওইটা আসার মতো কোনো কোয়েশ্চেন ওইভাবে খুঁজে পাওয়া যায় না। জাস্ট একটু দেখার জন্য দেখা। আচ্ছা, এখন হচ্ছে চয়েস অফ কন্ট্রাক্ট। এটা খুব সিম্পল একটা জিনিস এবং তেমন গুরুত্বপূর্ণ জিনিসও না। চয়েস অফ কন্ট্রাক্ট হচ্ছে যে আমি কোন কন্ট্রাক্টটা চুজ করব। ফিউচার কন্ট্রাক্ট, কোন ফিউচার কন্ট্রাক্টটা চুজ করব? তো আমি যদি আমার ডেল ল্যাপটপটা বিক্রি করতে চাই তাহলে আমি অবশ্যই ডেলের কন্ট্রাক্ট খুঁজবো, ডেলের ফিউচার কন্ট্রাক্ট খুঁজবো। ডেলেরটা যদি না পাই সেক্ষেত্রে মেবি আমি একদম কাছাকাছি একটা ল্যাপটপের যে ফিউচার কন্ট্রাক্ট সেটাকে নিব। যেমন ডেলের কাছাকাছি হইতে পারে, মনে করলাম যে এইচপি। হ্যাঁ, আমি এইচপির কন্ট্রাক্টটা নিলাম। আমার কাছে মনে হইতেছে যে লেনোভোটা হয়তো বা ডেলের কাছাকাছি না।
আমাকে খুঁজতে হবে, আসলে মার্কেটে আমাকে খুঁজতে হবে যে আমি তো ডেলটা বিক্রি করব, আমি ডেল কম্পিউটার ল্যাপটপটা বিক্রি করব। তো ডেলের তো ফিউচার কন্ট্রাক্ট নাই। এখন ডেলের কাছাকাছি একদম ডেলের সাথে সম্পর্কিত কোন কম্পিউটারটা আছে যেটা যেটার ফিউচার কন্ট্রাক্ট আমি কিনতে পারি, সো আমি ওই ফিউচার কন্ট্রাক্টটা কিনবো যেটা একদম আমার ডেলের কাছাকাছি। ঠিক আছে, এই যে এক্স্যাক্টলি ম্যাচ হইলে তো সমস্যা নাই, এক্স্যাক্টলি ম্যাচ হলে তো ওইটাই কিনবো। কিন্তু এক্স্যাক্টলি কাছাকাছি না হইলে তাহলে আমরা কি করব, যেটা একদম সবচেয়ে বেশি কাছাকাছি, যে কোরিলেটেড, এই যে শব্দটা যেটা বেশি কোরিলেটেড সেটা কিনবো। ওকে। 2 নম্বর হচ্ছে দ্য চয়েস অফ দি ডেলিভারি মান্থ। সো কোন ডেলিভারি মান্থ আমি চুজ করব? আমার ডেলিভারি মান্থ চুজ করতে হবে হচ্ছে এই যে এই লাইনটা, ইনফ্যাক্ট এ কন্ট্রাক্ট উইথ এ লেটার ডেলিভারি মান্থ ইজ ইউজুয়ালি চোজেন। ঠিক আছে, later delivery month. A contract with a later delivery month is usually chosen in these circumstances. A contract with a later delivery month is usually chosen. ডেলিভারিটা হচ্ছে পরে দেওয়ার, এক্সপিরেশন হয়ে যাবে, এরপর ডেলিভারি আসবে, এরকম কন্ট্রাক্ট আমি কিনবো। আগে এক্সপিরেশন শেষ হবে, এক্সপিরেশন ডেট যাবে গা, এরপর ডেলিভারি হবে, এরকম এরকম কন্ট্রাক্ট আমি কিনবো। আগেই ডেলিভারি দিতে হবে, এরকম কন্ট্রাক্ট আমি কিনবো না। তো এখানে একটা আরেকটা কথা আছে, মানে গুড রুল অফ থাম বলা আছে যে a good rule of thumb is therefore to choose a delivery month that is close as possible to but later than the expiration of the hedge। তাহলে এক্সপিরেশন ডেটের একদম কাছাকাছি ডেলিভারি মান্থ হইলে ভালো, সেটাই কিনবো, সেই কন্ট্রাক্টটা কিনবো। আর যদি না পাই, একদম এক্স্যাক্টলি সেম ডেটে না পাই, তাহলে মানে কাছাকাছি কিনবো কিন্তু লেটার হইতে হবে, ডেলিভারি ডেটে যাতে লেটার হয় সেটা কিনবো। ঠিক আছে, তাহলে এখানে একটা এক্সাম্পল হইতে পারে যে সাপোজ মার্চের, যেটা যেটার এক্সপিরেশন ডেট হচ্ছে মার্চ। হ্যাঁ, তো মার্চের এটার জন্য আমি কোন ডেলিভারি এটা কিনবো? এটা হচ্ছে ডেলিভারি মান্থ, মার্চ হচ্ছে ডেলিভারি মান্থ, আর ডিসেম্বর হচ্ছে আমার এক্সপিরেশন ডেট। হ্যাঁ, তো নাকি, হ্যাঁ ধরে নেই সাপোজ ডিসেম্বর হচ্ছে আমার এক্সপিরেশন ডেট, তো আমি কোনটা কিনবো? মার্চেরটা কিনবো নাকি হচ্ছে জানুয়ারিটা কিনবো? আমি অবশ্যই জানুয়ারিটা কিনবো, কারণ জানুয়ারিটা হচ্ছে ডিসেম্বরের পরে এবং অনেক কাছাকাছি। মার্চেরটাও পরে কিন্তু মার্চেরটা বেশি দূরে, so ওইটা কিনবো না। সেম ভাবে আমি যদি বলি সেপ্টেম্বর আর জানুয়ারি, এটা এই দুটার মধ্যে কোনটার জন্য কিনবো? বলবো না সেপ্টেম্বরটা কিনবো না, জানুয়ারিটা কিনবো, কারণ আমার ডিসেম্বরে এক্সপিরেশন হবে, ডিসেম্বরের পরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আমি। এটা হচ্ছে চয়েস অফ কন্ট্রাক্ট। তো চয়েস অফ কন্ট্রাক্ট, আমি যখন একটা কন্ট্রাক্ট চুজ করবো আমি দুইটা জিনিস খেয়াল রাখবো। একটা হচ্ছে আন্ডারলাইং এসেট কোনটার কাছাকাছি, যে কন্ট্রাক্টটা কিনলে আমার এসেটের কাছাকাছি হবে সেটা কিনবো। আর একটা হচ্ছে ডেলিভারি মান্থ, যেটা আমার এক্সপিরেশন ডেটের কাছাকাছি হবে সেটা কিনবো। এক্সপিরেশন ডেটের কাছাকাছি না পাইলে পরেরটা কিনবো, ডেলিভারি মান্থ যেটার পরে সেটা কিনবো। আচ্ছা, এরপরে বেসিসের দুইটা ফর্ম ম্যাথ দেওয়া আছে এখানে, বেসিস রিস্ক নিয়ে দুইটা ছোট ছোট ম্যাথ দেওয়া আছে। তো ওই ম্যাথ দুটো যেটা দেখা যায়, যদি আমরা ম্যাথ নিয়ে তো ক্যালকুলেশন করছি। তো আমরা দেখছিলাম যে এই যে স্পট প্রাইস প্লাস গেইন অন ফিউচার, মনে থাকার কথা। হ্যাঁ, অন্যভাবে বের করা যায় হচ্ছে F1, এটা হচ্ছে F1 প্লাস হচ্ছে B2 বেসিস। তো ওই যে আমরা দুইভাবে বের করছিলাম, এই যে এখানে এখনো আছে এগুলা। এই যে বেসিস, এই হচ্ছে S2 প্লাস F1 প্লাস F2, এই যে এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে এই যে প্রথমে বের করছে স্পট প্রাইস প্লাস গেইন অন ফিউচার। আর পরের ফর্মুলাটা হচ্ছে B2 প্লাস F1, এটা হচ্ছে পরেরটা, এই যে লাস্টেরটা। দুইভাবে কিন্তু সেম রেজাল্ট আসে। তো এগুলো আমি আর ওই রকম এক্সপ্লেন করলাম না, পারার কথা। ওই জিনিসটা বুঝলে এই দুইটা জিনিস পারার কথা। লেকচার লম্বা করলাম না। আহ এরপরে আসতেছে ক্রস হেজিং। সো ক্রস হেজিং মানে হচ্ছে যে এই যে অলরেডি ক্রস হেজিং এর আলোচনা হয়ে গেছে, যখন আমি আমার ডেল কম্পিউটার বিক্রি করতে চাই, কিন্তু ডেলের তো ইয়া নাই, ডেলের হচ্ছে কি নাই, ফিউচার কন্ট্রাক্ট নাই। তো আমি হচ্ছে এখন কারটা ইউজ করব, কার কন্ট্রাক্টটা কিনবো বা কার কন্ট্রাক্টে এন্টার করব, সেটা হচ্ছে এইচপির। এটা কি বলে ক্রস হেজিং, যে একটা অ্যাসেটের রিস্ককে আর একটা অ্যাসেটের কন্ট্রাক্ট দিয়ে হেজ করা, একটা অ্যাসেটের রিস্ককে আর একটা অ্যাসেটের কন্ট্রাক্ট দিয়ে হেজ করা। ঠিক আছে, এটাকে বলে ক্রস হেজিং।
এখন ক্রস হেজিং এর আন্ডারে এখানে আমাদের একটা হচ্ছে হেজ রেশিও নামে একটা জিনিস আছে। হেজ রেশিও হচ্ছে is the ratio of the size of the position taken in future contracts to the size of exposure। ঠিক আছে, সো হেজ রেশিওটা মানে হচ্ছে আমার অ্যাসেটের আমার অ্যাসেট যতটুকু আমার কাছে আছে, সাপোজ আমার কাছে হচ্ছে 1 লাখ টাকার শেয়ার আছে যেটা আমি বিক্রি করতে পারবো। তো 1 লাখ টাকার শেয়ারের জন্য এখন আমি হ্যাজ করতে চাই, তাই তো, ফিউচার কন্ট্রাক্ট কিনবো। তাহলে 1 লাখ টাকার জন্য আমি কত টাকার ফিউচারে যাব? এই 1 লাখ টাকার শেয়ারকে হ্যাজ করার জন্য আমি কত টাকার ফিউচার কন্ট্রাক্টে ঢুকবো? মেবি 70% হইতে পারে। আমি একটা আন্দাজি রেশিও বললাম যে 1 লাখ টাকার পুরাটার জন্যই আমার কি করা দরকার নাই, হ্যাজ করা দরকার নাই। আমি মেবি 1 লাখ টাকার যে 70%, 70,000 টাকার ফিউচার কন্ট্রাক্টে এন্টার করলেই আমার এটা কি হয়ে যাবে, আমার রিস্কটা মিনিমাইজ হয়ে যাবে। এটাকে বলে হেজ রেশিও। এটাকে বলে হেজ রেশিও। হেজ রেশিও কোনটাকে বলে? 70% যে রেশিওটা বললাম না, ওই রেশিওটাকে হেজ রেশিও বলে। যে ঠিক কত পার্সেন্ট পজিশন নেওয়া উচিত আমার, আমার পোর্টফোলিও ভ্যালুর ঠিক কত পার্সেন্ট আমার কি করা উচিত, হেজ করা উচিত। এটাকে বলে হেজ রেশিও। ওকে, এটা ম্যাথে আসবে। থিওরিটিক্যালি আলোচনা করলাম, একটু পরে ম্যাথ আসবে, তখন আরো ভালো বোঝা যাবে আসলে। ওকে, এরপরে কিছু বঙ্গবাং কথাবার্তা বলা আছে, এগুলা নিজে নিজে দেখে নিলে বেটার। এরপরে দেখবো হচ্ছে ক্যালকুলেটিং দ্য মিনিমাম ভেরিয়েন্স হ্যাজ রেশিও। এটা আসলে আগের আলোচনাটার সাথেই রিলেট করে পড়তে হবে। সেটা হচ্ছে যে মাত্র বললাম 70%-এর কথা, তাই না? এখন 70% অফ মাই পোর্টফোলিও ভ্যালু যদি আমি করি, হ্যাজ করি, এটা কি ভালো হবে, নাকি আমার 80%-এ যাওয়া উচিত? 80% অফ মাই পোর্টফোলিও ভ্যালু হ্যাজ করা উচিত, নাকি 90%? কোনটা করা উচিত? ওই পরিমাণ হ্যাজ করা উচিত যে পরিমাণ হ্যাজ করলে আমার ভেরিয়েন্সটা মিনিমাম হয়। ঠিক আছে, ওই পরিমাণ পোর্টফোলিও ভ্যালুর ওই পরিমাণ ওই অংশটা হচ্ছে আমার হ্যাজ করা উচিত, যতটুকু হ্যাজ করলে ভেরিয়েন্সটা কি হবে, মিনিমাম হবে। সো এটা হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স হ্যাজ রেশিওর একটু প্রিলিমিনারি আলোচনা। এখন দেখি কিভাবে কি ক্যালকুলেশন করতে হবে। হেজ রেশিও যে বলতেছি, হেজ রেশিওটা কেমনে ক্যালকুলেশন করব? হেজ রেশিও ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এই যেটা, সিগমা এস ডিভাইডেড বাই সিগমা এফ ইন্টু পি বা রো। রো মানে হচ্ছে কোরিলেশন। হ্যাঁ, সো সিগমা এস মানে কি? সিগমা এস মানে হচ্ছে আমার যে স্পট প্রাইস, স্পট প্রাইসের যে চেঞ্জ, সেই চেঞ্জের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমার যে প্রতিদিনের যে স্পট প্রাইস আছে, সেই স্পট প্রাইসের যে চেঞ্জ, প্রতিদিন তো চেঞ্জ হয়, তাই না? ওই চেঞ্জ গুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা এস। তেমনি ভাবে সিগমা এফ হচ্ছে আমাদের যে ফিউচার প্রাইস, ফিউচার প্রাইসের যে চেঞ্জ, সেই চেঞ্জ গুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা এফ। আর ইনটু রো। রো মানে হচ্ছে কোরিলেশন। কোরিলেশন মানে হচ্ছে ওই যে আমি তো ক্রস হেজিং করতেছি, তো ক্রস হেজিং মানে তো হচ্ছে আমার ডেল এবং ওই দিকে কি আছে, এইচপি, এই দুইটার মধ্যে খুব সম্ভবত কোরিলেশনের ভ্যালুটা, মানে ওই দুইটার মধ্যে সম্পর্কটা আর কি। হুম, কোরিলেশন বিটুইন না, তাহলে কোরিলেশনটা হচ্ছে আসলে কার কার মধ্যে, দুইটা অ্যাসেটের মধ্যে না, বরং ফিউচার প্রাইস আর স্পট প্রাইস, এই দুইটার মধ্যে আর কি। ফিউচার প্রাইস আর স্পট প্রাইসের মধ্যে যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে রো। তাহলে আমরা এইচ মানে হেজ রেশিওটা ক্যালকুলেশন করতে পারবো এই ফর্মুলাটা ইউজ করে। এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, এই যে চেঞ্জ ইন এস উপরে আছে, চেঞ্জ ইন এফ নিচে আছে।
সো আমি যদি চেঞ্জ গুলাকে প্লট করি, তাহলে হচ্ছে একটা লাইন ড্র করতে পারবো এই ডট গুলার মধ্য দিয়ে, মাঝখান দিয়ে। এই যে লাইনটা আছে, এই লাইনটার যে স্লোপ, সেটাই হচ্ছে আসলে এইচ। ঠিক আছে, সেটাই হচ্ছে আসলে এইচ। আর আমাদের এইচ কোনটা হবে, কোন এইচটাকে আমরা চুজ করব, সেই এইচটাকে, যেই এইচে আমার ভেরিয়েন্স অফ মাই পজিশন হচ্ছে একদম লো হবে, ভেরিয়েন্স হচ্ছে লো হবে। এই যে হেজ রেশিও যদি আমি এখানে থাকি, তাহলে কিন্তু আমার ভেরিয়েন্স অনেক বেশি। হেজ রেশিও যদি আবার এটাকে আমি যদি 70% বলি, এটাকে এই হেজ রেশিওটাকে 70% যদি বলি, এর উপরে যদি যাই, তাহলে কিন্তু আবার ভেরিয়েন্স বাড়া শুরু হয়। তো আমি এইখানে হচ্ছে থাকবো, যেখানে আমার হেজ রেশিওটা হচ্ছে একদম মিনিমাম, ভেরিয়েন্সটা আমার মিনিমাম। যে হেজ রেশিওতে ভেরিয়েন্সটা মিনিমাম, সেই হেজ রেশিওতে আমি থাকবো। ওই পরিমাণ আমি কি করব, ওই পরিমাণ অ্যাসেটের জন্য আমি হেজ করব। সো এখন হচ্ছে একটা ম্যাথে চলে যাই ডিরেক্ট। আসলে এখানে কি পড়তেছি, হেজ রেশিও টেজ রেশিও যে পড়তেছি, এগুলো কোত্থেকে আসছে, কেন আসছে। এখানে একটা এক্সাম্পল আছে, জাস্ট এটা হেজ রেশিওটা ক্যালকুলেশন করার। সো এখানে কি দেওয়া আছে একটু পড়ি প্রশ্নটা। সেটা হচ্ছে চেঞ্জ ইন এস এবং চেঞ্জ ইন এফ, এই জিনিসগুলো দেওয়া আছে। সো এই যে ডিরেক্ট এখানে দেওয়া আছে। সো চেঞ্জ ইন এফ হচ্ছে 0.0313, এটা এক্সেল থেকে ওরা ডিরাইভ করছে। সিগমা এস হচ্ছে 0.0263, আর এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে 0.928। হ্যাঁ, তাহলে হেজ রেশিও কত আসলো, ক্যালকুলেশন করে আসলো 0.78। হ্যাঁ, তো 0.78, এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে 2 মিলিয়ন গ্যালনস। এই যে এন এয়ারলাইন্স এক্সপেক্টস টু পারচেজ 2 মিলিয়ন গ্যালনস অফ জেট ফুয়েল ইন 1 মান্থ। ঠিক আছে, একটা কোম্পানি, এয়ারলাইন নামের একটা কোম্পানি, সে হচ্ছে 2 মিলিয়ন গ্যালন কিনবে, গ্যালন 2 মিলিয়ন গ্যালন কিনবে অফ জেট ফুয়েল কিনবে আর কি, ইন 1 মান্থ, 1 মাসের মধ্যে বা 1 মাস পরে। অ্যান্ড ডিসাইডস টু ইউজ হিটিং অয়েল, হিটিং অয়েলের ফিউচারটা সে ইউজ করবে। তার মানে সে লং পজিশনে যাবে, যেহেতু সে 1 মাস পরে একটা জিনিস কিনবে, তাহলে সে আজকে মানে লং কন্ট্রাক্ট করবে, তাই না? সে বায়ার হয়ে, সে তো বায়ার, সে কিনতে চায়, তো অবশ্যই তার লং কন্ট্রাক্টে যেতে হবে। তো সে 2 মিলিয়ন কিনবে, তাই না? 2 মিলিয়ন গ্যালন কিনবে। এখন তার কি পরিমাণ, 2 মিলিয়নের মধ্যে কি পরিমাণ গ্যালনের জন্য সে যদি কন্ট্রাক্ট করে, মানে লং কন্ট্রাক্টে যায়, তাহলে তার রিস্কটা মিনিমাইজ হবে, তাহলে তার রিস্কটা মিনিমাইজ হবে। সো এটা ক্যালকুলেশন করে হ্যাজ রেশিও আসলো 78। তার মানে 2 মিলিয়নের 78%, তাহলে কত হয় মোটামুটি, 2 আর 7 গুণে 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 15, 156, 156 আর কি, 1.56 মিলিয়ন, 2 মিলিয়নের 78% দিলে 1.56 মিলিয়ন গ্যালনের জন্য তার লং কন্ট্রাক্টে যাইতে হবে। তার মানে 2 মিলিয়নের জন্য তার কন্ট্রাক্ট করা লাগবে না। একজন ব্যক্তির সাথে সে কন্ট্রাক্ট করবে যে ভাই আমি তোমার কাছ থেকে 2 মিলিয়ন গ্যালন কিনবো, না, এই কন্ট্রাক্ট করা লাগবে না। বরং সে 1.56 মিলিয়ন গ্যালনের জন্য সে কন্ট্রাক্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলে হেজ রেশিও। তাহলে 78% করলেই হয়ে যাচ্ছে, কারণ এখানে তো আসলে অ্যাসেটের ডিফারেন্স আছে, তাই না? আমি একটা অ্যাসেট কিনতেছি, জেট ফুয়েল কিনবো, আর কন্ট্রাক্ট ইউজ করতেছি হিটিং অয়েলেরটা। সো আমার 100% এখানে কিনতে হবে না। 100% এখানে আমার 100%, মানে 2 মিলিয়নের জন্যই আমাকে কি করতে হবে না, এই কন্ট্রাক্ট করতে হবে না, যেহেতু এখানে অ্যাসেট গুলো ডিফারেন্ট। তো 78% করলেই আমার হয়ে যাবে। আচ্ছা, এই 78%কে স্কোয়ার করলে একটা সংখ্যা আসে, সেটা হচ্ছে, না না, 78% কে না, এই যে কোরিলেশনের মানটাকে স্কোয়ার করলে কত আসে, 0.862, 0.862, এটাকে বলে হেজ ইফেক্টিভনেস। হেজ ইফেক্টিভ, এর উপরের লাইনটা হচ্ছে যে দিস রিজাল্ট মিনস, এই লাইনটা মানে হচ্ছে যে আমি তখন যেটা বলছি 78%, দিস রিজাল্ট মিনস দ্যাট দ্য এয়ারলাইন শুড হেজ by taking a position in heating oil future corresponding to 78% of its exposure। তার মানে তার এক্সপোজার হচ্ছে 2 মিলিয়ন,
এই 2 মিলিয়নের 78% ইয়ার জন্য সে কন্ট্রাক্টে গেলেই হয়ে যাবে। তো এর ফলে তার ইফেক্টিভনেস কত হবে? তার ইফেক্টিভনেস, হেজের ইফেক্টিভনেস হবে হচ্ছে 86%। কত পার্সেন্ট হবে? 86% তার ইফেক্টিভনেস হবে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে কিসের উপর এই 6 টু কেমনে আসলো? এই যে কোরিলেশনের ভ্যালুটাকে স্কোয়ার করলে যা হয় সেটা, কোরিলেশনের ভ্যালুকে স্কোয়ার করলে যা আসে সেটাকে বলা হয় হেজের ইফেক্টিভনেস। তো আমরা ওই যে শুরুতেই পড়ছিলাম যে 100% হ্যাজ করা যায় না। হুম। তো ওই জায়গা থেকে এখানে আসছে যে 86% হ্যাজ ইফেক্টিভনেস হিসেবে কাজ করবে। মানে হ্যাজের ফলে আমি 86% ইফেক্টিভনেস পাবো। তাহলে এই পর্যন্ত কি পড়লাম? একটা হচ্ছে যে হ্যাজ রেশিও বের করাটা শিখলাম, হ্যাজ রেশিও, এবং এটার মিনিং কি, এটার মিনিং কি, খুবই গুরুত্বপূর্ণ এটার মিনিংটা। এরপরে হচ্ছে কোরিলেশনের ভ্যালুকে স্কোয়ার করলে যেটা আসে সেটাকে হ্যাজ ইফেক্টিভনেস বলে, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন তাহলে এখানে একটা ফর্মুলা আছে নাম্বার অফ কন্ট্রাক্টস এর, দেখতেছি যে আমি তো বললাম 78% ইয়ার জন্য কি করব আমি, কন্ট্রাক্টে যাব, তাই না? তো 78% অফ মাই যে পারচেজিং অ্যামাউন্ট 2 মিলিয়ন। তো 2 মিলিয়নের 78%, এটা হচ্ছে এই যে উপরের অংশটা, হ্যাঁ, এইচ ইন্টু কিউ এ, এইচ ইন্টু কিউ এ। তাহলে এটা কি বের করতেছি আসলে? নাম্বার অফ কন্ট্রাক্ট। আমি তো কন্ট্রাক্টে ঢুকবো, তাই না? তো আমার কাছে ওই যে 1.56 মিলিয়ন আমরা বের করছিলাম না, 1.56 মিলিয়নের জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রাক্টে যাইতে হবে। কয়টা কন্ট্রাক্টে যাবো? কন্ট্রাক্ট তো আর একটা কন্ট্রাক্টে হবে না, এটা আসলে কন্ট্রাক্ট গুলো তো আসলে বিভিন্ন ইয়াতে হয়। তো কন্ট্রাক্ট কয়টা করতে হবে? তো ওই নাম্বার অফ কন্ট্রাক্টটা বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা। নাম্বার অফ কন্ট্রাক্ট বের করার ফর্মুলা হচ্ছে এইচ ইন্টু কিউ এ ডিভাইডেড বাই কিউ এফ। ঠিক আছে, তো এই যে এইচ এর মান হচ্ছে 0.78, আর কিউ এ মানে হচ্ছে 2 মিলিয়ন। আমাদের তো 2 মিলিয়ন তেল গ্যালন লাগবে, তাই না? এখন একটা কন্ট্রাক্ট করলে কি পরিমাণ গ্যালন পাওয়া যায়? সেটা হচ্ছে 42,000 গ্যালন পাওয়া যায়। এটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে যে একটা কন্ট্রাক্ট করলে কত মিলিয়ন গ্যালন, সরি কত গ্যালন তেল বা অয়েল পারচেজ করা যাবে, সেটা হচ্ছে 42,000। তাহলে 42,000 অয়েল পাওয়া যায় একটা কন্ট্রাক্টে। তাহলে উপরে যে 1.56 আছে, এতটুকুর জন্য আমাদের কন্ট্রাক্ট লাগবে 37টা কন্ট্রাক্ট লাগবে। তো এই হচ্ছে নাম্বার অফ কন্ট্রাক্ট বের করার উপায়। কখন এটা, এই আলোচনাটা কখন? ক্রস হেজিং এর ক্ষেত্রে। আমরা কিন্তু এতক্ষণ ক্রস হেজিং পড়তেছিলাম। তো ক্রস হেজিং যে করব, ক্রস হেজিং তাহলে আমি আবার শুরু থেকে একটু সামারি করি। সেটা হচ্ছে ক্রস হেজিং মানে হচ্ছে যে আমি একটা অ্যাসেট কিনবো বা একটা অ্যাসেট বিক্রি করব, সেই অ্যাসেটের ফিউচার কন্ট্রাক্ট নাই, আমি অন্য একটা অ্যাসেটকে ইউজ করব, অন্য একটা অ্যাসেটের ফিউচার কন্ট্রাক্টকে ইউজ করব। তো অন্য একটা ফিউচার অ্যাসেট, অন্য একটা ইয়া অ্যাসেটের ফিউচার কন্ট্রাক্ট ইউজ করলে সেক্ষেত্রে আমাকে কি করতে হয়? আগে আমাকে আইডেন্টিফাই করে বের করতে হয় যে আমি ঠিক কত পার্সেন্ট আমার পোর্টফোলিও ভ্যালুর, বা আমার যে আমি যে পরিমাণ তেল কিনবো সেটার কত পার্সেন্টের উপর আমাকে হ্যাজ করলেই হয়ে যাবে। তো সেটা হ্যাজ রেশিওটা বের করে নিতে হবে। 78% আসছে, ওই 78% ইন্টু আমার যে এক্সপোজার 2 মিলিয়ন, সেটা গুণ দিয়ে আমার নাম্বার অফ কন্ট্রাক্টে একটা একটা কন্ট্রাক্টে যে পরিমাণ তেল কিনা যায় সেটা দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে চলে আসবে নাম্বার অফ কন্ট্রাক্ট। এই হচ্ছে তাহলে গেল নাম্বার অফ কন্ট্রাক্টের বিষয়টা। ডেইলি সেটেলমেন্টটা মনে হয় পড়ায় নাই। ডেইলি সেটেলমেন্ট এটা পড়ায় নাই মনে হচ্ছে। এরপরে হচ্ছে স্টক ইন্ডেক্স ফিউচার, আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ যেটা বলছিলাম, ওই ম্যাথটা করে ফেললে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ। তো টপিকের নাম হচ্ছে স্টক ইন্ডেক্স ফিউচার। স্টক ইন্ডেক্স ফিউচার। এতক্ষণ তো আমরা বিভিন্ন অ্যাসেটের ফিউচার দেখলাম, এতক্ষণ বিভিন্ন অ্যাসেটের ফিউচার, ল্যাপটপের ফিউচার বলছি, অয়েলের ফিউচার বলছি। এখন দেখবো যে স্টকের ফিউচার, স্টক ইন্ডেক্সের ফিউচার আর কি। তো
তো স্টক ইন্ডেক্সে ডিরেক্ট ম্যাথটাতে চলে যাই। ম্যাথ বুঝলে পরে থিওরি নিয়ে টুকটাক কথাবার্তা বলা যাবে। তো এখানে যেটা হচ্ছে আমরা কি করব, হেজিং এন্ড ইকুইটি পোর্টফোলিও। হেজিং, হেজ করব একটা ইকুইটি পোর্টফোলিওকে। ওকে, আমার কাছে একটা পোর্টফোলিও আছে। আমার কাছে একটা পোর্টফোলিও আছে যেটা আমি একটা ইন্ডেক্সকে ফলো করে বানাইছি। ঠিক আছে, একটা ইন্ডেক্স, একটা ইন্ডেক্সে আমরা জানি অনেকগুলা শেয়ারের সমষ্টি। ওই ইন্ডেক্সটাকে ফলো করে, ওই ইন্ডেক্সটাতে যে স্টকটা যে ওয়েটে আছে, আমি আমার পোর্টফোলিওর জন্য সেই স্টকটা ওই পরিমাণ কিনলাম। ঠিক আছে, কিনে আমি একটা পোর্টফোলিও বানাইলাম। এখন এই যে পোর্টফোলিওটা বানাইলাম, এই পোর্টফোলিওটাকে আমি এখন চাচ্ছি হ্যাচ করতে। কারণ এই পোর্টফোলিওটার, আমার কাছে তো কিছু স্টক আছে, তাই না? পোর্টফোলিও বানাইছি মানে কি, আমার কাছে কিছু স্টক আছে। তো স্টক আছে মানে হচ্ছে এগুলো আমার অ্যাসেট। তার মানে আমার জন্য কোন রিস্ক আছে, আমরা যে প্রথমে দুইটা রিস্ক পড়ছিলাম, সেই দুইটা রিস্কের মধ্যে কোন রিস্কটা আমার জন্য এখানে অ্যাপ্লাইকেবল? রিস্কটা হচ্ছে যে আমার দাম কমে যাওয়ার যে রিস্ক। আমার কাছে যদি একটা অ্যাসেট আছে, এটার দাম যদি কমে যায়, সেটাই তো আমার জন্য রিস্ক। তার মানে এখানে আমাকে কি করতে হবে, কোন হ্যাচ করতে হবে? শুরুর আলোচনা থেকেই বলা যায়, যেহেতু আমার কাছে একটা অ্যাসেট আছে, আমি সেটা বিক্রি করতে চাই কিছুদিন পরে, তাহলে আমাকে কি করতে হবে, শর্ট হেজে যাইতে হবে। তাই না, আমাকে যেতে হবে শর্ট হেজে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখবো যে কয়টা কন্ট্রাক্টে শর্ট হেজে যাব, এটা আগে বের করব, কয়টা কন্ট্রাক্টে শর্ট হেজ করব। এরপরে দেখব যে হেজ করার ফলে আমার যে রিস্ক, সেটা কি আসলেই নিউট্রাল হচ্ছে কিনা, আমার রিস্কটা আসলেই নিউট্রাল হচ্ছে নাকি না। তো এটা একটা বড় ম্যাথের মাধ্যমে দেখা হয়। তো ফার্স্টেই ফর্মুলাটা ইউজ করতে হবে হচ্ছে এন স্টার ইকুয়াল টু বি এ ডিভাইড বাই বি এফ ইন্টু বেটা। তো এখানে বেটাটা দেয় নাই, কারণ হচ্ছে ধরে নিচ্ছে যে বেটার মান 1। বেটা বলতে হেজ রেশিও আর কি। একটু আগে যে আমরা হেজ রেশিও নিয়ে আলোচনা করছি, ওই হেজ রেশিওটাই আসলে এখানে বেটা নামে আমরা চিনবো। হেজ রেশিওর অপর নাম এখানে বেটা। তো হেজ রেশিও যা ছিল বেটাও তাই। ঠিক আছে, সেম জিনিস। তো বেটা ইউজ করে নাকি, if the portfolio mirrors the index, the optimal hedge ratio H star can be assumed to be 1. ঠিক আছে। তো বেটা ইউজ করতেছি এইচ স্টার এর পরিবর্তে। তো একটু আগে যে ফর্মুলাটা দেখছিলাম এন স্টার এর, সেম ফর্মুলা কি এটা কিনা? হুবহু কিন্তু সেম ফর্মুলা, জাস্ট অক্ষরগুলো একটু চেঞ্জ হয়েছে। আগে ছিল এইচ স্টার, এখন আসছে বেটা। আগে ছিল খুব সম্ভবত উপরে কিউ, এখন আসছে ভি এ। আর নিচে ছিল খুব সম্ভবত আগে কিউ এফ, এখন আসছে ভি এফ। তাই না? আগের ফর্মুলার সাথে হুবহু কিন্তু মিল আছে এই ফর্মুলাটা। এই যে কিউ এ বাই কিউ এফ ছিল, এখন ভি এ বাই ভি এফ দেওয়া হচ্ছে। আর এইচ স্টারের জায়গায় বেটা দেওয়া হচ্ছে। আর কোথাও কোনো চেঞ্জ নাই কিন্তু। আচ্ছা, তো নাম্বার অফ কন্ট্রাক্ট কিন্তু আমি বের করে নিতে পারি। আচ্ছা, প্রশ্নটাতে লাগে একটু পরে নেই, প্রশ্নতে কি আছে। প্রশ্নটাতে আছে হচ্ছে আমার কাছে একটা পোর্টফোলিও আছে, যেটার মূল্য হচ্ছে 5.05 মিলিয়ন। এটা মিরর করে ওয়েল ডাইভার্সিফাইড ইন্ডেক্স, একটা ইন্ডেক্সের সাথে এটা ম্যাচ করে। তো একটু আগে বলতেছিলাম যে আমি একটা পোর্টফোলিও বানাইছি, সেটা একটা ইন্ডেক্সের সাথে ম্যাচ করে বানাইছি। ঠিক আছে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে আমার পোর্টফোলিওর ভ্যালু, মানে আমার কাছে যতগুলা শেয়ার আছে, সবগুলা শেয়ারের মূল্য হচ্ছে 5.05 মিলিয়ন, এবং এটা একটা ইন্ডেক্সের সাথে ম্যাচ করে। এরপরে ইন্ডেক্সের ফিউচার প্রাইস দেওয়া আছে 1010। এটা হচ্ছে ইন্ডেক্সের ফিউচার। আচ্ছা, আমি যে জিনিসগুলো একটু লিখি, তাইলে হয়তো আরো ক্লিয়ার হবে, সহজে বোঝা যাবে আর কি বিষয়।
তো এখানে আমরা ম্যাথ করতেছি কোনটার, হেজিং এন্ড ইকুইটি পোর্টফোলিও, হেজিং এন্ড ইকুইটি পোর্টফোলিও। এখানে প্রশ্ন মানে জাস্ট আনসার গুলা, ইনফরমেশন গুলো আমি আগে লিখি। সেটা হচ্ছে আমার পোর্টফোলিও ভ্যালু, পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 5.5 মিলিয়ন, তাই না? 5.5 মিলিয়ন। তার মানে আমি যদি এটাকে সংখ্যায় লিখতে চাই, মানে মিলিয়নে লিখতে চাই, 5050 1 2 3, এভাবেই মনে হয় মিলিয়ন হবে এটা। এই হচ্ছে 3 শূন্য, আর এই হচ্ছে 3 শূন্য। ঠিক আছে, 50,50,000, এটা হচ্ছে আমার পোর্টফোলিও ভ্যালু। এটা আমি মিলিয়ন, মিলিয়ন থেকে এতে নিয়ে আসছি পোর্টফোলিও ভ্যালু। আচ্ছা, এরপরে আর কি কি দেওয়া আছে? ইন্ডেক্সের ফিউচার প্রাইস দেওয়া আছে 1010। এখানে ইন্ডেক্সটা কেন আনতেছি আসলে? ইন্ডেক্সটা হইতেছে আসলে ওই যে ক্রস হেজিং এ আমরা যেটা করছিলাম, যে আমি আমার হচ্ছে আমার ডেল কম্পিউটার ল্যাপটপটা বিক্রি করার জন্য আমি কিন্তু এইচপি কে ইউজ করতেছিলাম, তাই না? এইচপির কন্ট্রাক্ট ইউজ করতেছিলাম। তো সেম ভাবে আমি আমার পোর্টফোলিওটার হ্যাজ করার জন্য আমি ইন্ডেক্সের যে ফিউচার সেটা ইউজ করব। কারণ আমার পোর্টফোলিওর উপরে তো কোনো ইন্ডেক্স, আমার ইয়া নাই, ফিউচার নেই। ঠিক আছে, আমার পোর্টফোলিওর জন্য কোনো ফিউচার কিন্তু পাওয়া যাবে না। স্বাভাবিক, মানে প্রত্যেকটা এক একজনের কাছে এক এক ধরনের পোর্টফোলিও আছে, তাদের জন্য কি এক একটা ফিউচার থাকবে? তো ইন্ডেক্সের জন্য কিন্তু আবার ফিউচার আছে, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ফিউচার থাকে। আমি কি করলাম, আমার পোর্টফোলিওটাকে ওই ইন্ডেক্সের মতো করে বানাইলাম, যাতে আমি ওই ইন্ডেক্সের কন্ট্রাক্টকে ইউজ করতে পারি। তাহলে পোর্টফোলিও শব্দটা এখানে আমার আমার আসলে ডেলের মতো, ডেল, আমার ল্যাপটপ যেটা আছে ডেল, সেটার মতো ইউজ করব। আর ইন্ডেক্স হচ্ছে আমার ওই যে আমি যার কন্ট্রাক্ট ইউজ করবো, ইন্ডেক্স হচ্ছে তাহলে আমার এখানে কি এইচপি, তাই না? তাহলে সেম জিনিস আমরা আবার নতুন নামে পড়তেছি আর কি, আর কিছু। আচ্ছা, তাইলে ইন্ডেক্সের ফিউচার প্রাইস কত দেওয়া আছে? 1010। এবং ইচ ফিউচার কন্ট্রাক্ট ইজ অন 250 টাইমস দি ইন্ডেক্স। আচ্ছা, তাহলে ইন্ডেক্সের ফিউচার প্রাইস দেওয়া আছে এগুলা। আর হচ্ছে আরো কিছু ইনফরমেশন লাগবে, সেগুলো কোথায় আছে? এই যে এখানে সবগুলো ইনফরমেশন সামারি সুন্দর করে দেওয়া আছে। এই জিনিসটা আমি জাস্ট কপি করি এবং এখানে পেস্ট করে এক্সপ্লেন করি। এই হচ্ছে ইন্ডেক্স লেভেল 1000। ঠিক আছে, ইন্ডেক্সের লেভেল, ইন্ডেক্স গুলো কিন্তু বিভিন্ন লেভেলে ইয়া হয়, মানে দেখা যায়। তো এগুলাকে প্রাইসে নেওয়ার জন্য মাল্টিপ্লাই করতে হয় একটা একটা ইন্ডেক্সের মূল্য। তো এটা হচ্ছে ইনটু করতে হবে 250, 250, হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে। আমি এটা পাচ্ছি না, ইনটুটা ইনটু করতে হবে 250, এটাকে টাকায় নিতে হইলে। কারণ 250 কেন? কারণ এখানে বলা আছে এই যে, বলা আছে এখানে 250 টাইমস, এই যে 250 টাইমস দ্য ইন্ডেক্স, 250 টাইমস দ্য ইন্ডেক্স। আচ্ছা, আমি একটু দ্রুত করি, নাহলে আবার খেয়ে মানে ইয়া হারায় ফেলবো সবাই। ইন্ডেক্স লেভেল তাহলে হচ্ছে কত? 1000। হ্যাঁ, ইন্ডেক্সের ফিউচার, এটা কিন্তু ফিউচার, ফিউচারের প্রাইস আছে কত? 1010। ভ্যালু অফ দি পোর্টফোলিও তো, এটা তো আর লেখা, এটা কাইটা ফেলে, এটা উপরে তো আছেই। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট 4%, ডিভিডেন্ড ইল্ড দেওয়া আছে 1%, বেটা অফ দি পোর্টফোলিও দেওয়া আছে 1.5%। এই হচ্ছে আমার ইনিশিয়াল ইনফরমেশন গুলো, আজকের ইনফরমেশন গুলো, যেগুলো আমি আজকে জানি। তো আজকে আমি কি কি জানি? একটা হচ্ছে আমার ইন্ডেক্সের লেভেল কত সেটা জানি, 1000 ইন্টু 250, 250। ইন্ডেক্সের ফিউচার প্রাইস হচ্ছে, ইন্ডেক্সের ফিউচার প্রাইস লিখছে এটা, ফিউচার প্রাইস লিখছে যদিও, এটা কিন্তু আসলে টাকায় নাই। এটাকে আসলে মাল্টিপ্লাই করতে হবে 250 দিয়ে, তাহলে এটা টাকায় চলে যাবে। আচ্ছা, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট হচ্ছে 4%, ডিভিডেন্ড ইল্ড 1%, বেটা অফ দি পোর্টফোলিও হচ্ছে 1.5%। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে তাহলে এই জিনিসটাকে, এই যে পোর্টফোলিওটা আমার 5 লাখ 50,50,000 যে পোর্টফোলিওটা, এটাকে আমি এখন হ্যাচ করতেছি। হ্যাচ করার জন্য তাহলে আমাকে কয়টা ফিউচারে যাইতে হবে, ফিউচার কয়টা ফিউচার কন্ট্রাক্টে আমাকে এন্ট্রি নিতে হবে, শর্ট পজিশনে যাইতে হবে। সো এন সমান এন ইকুয়াল টু হবে হচ্ছে ফর্মুলা কি, বেটা ইন্টু 1.5 মাল্টিপ্লাইড হচ্ছে আমার বিএ, তাই না? বিএ মানে হচ্ছে ভ্যালু অফ দি পোর্টফোলিও। সো ভ্যালু অফ দি পোর্টফোলিও কত? 5,50,000। বিএ 50,50,000।
50 50 1 2 3। আর এটাকে ভাগ দিব হচ্ছে ভি এফ, তাই না? ভি এফ, এফ মানে হচ্ছে ফিউচারের যে প্রাইস, ভি এফ মানে হচ্ছে ফিউচারের যে ভ্যালু। তাহলে ফিউচারের ভ্যালু কত আজকের? এই যে 1010 ইন্টু 250, এটা এটা যত আসে, 1010 ইন্টু 250 দিলে আসে 2 লাখ। এই যে এটা আসে 252,500, এটা আসে। তো এই হচ্ছে, এটা নিচে বসাইলাম। ওকে, ইকুয়াল দিলে কত কত আসবে? 30 আসবে। তার মানে কি করতে হবে আমাকে? 30টা কন্ট্রাক্ট আমাকে কিনতে হবে। ঠিক আছে, 30টা কন্ট্রাক্ট আমাকে কিনতে হবে। আচ্ছা, এখানে আমি এই জিনিসগুলোকে যদি একটু সিম্বলাইজ করি, যে এগুলোকে আমরা আগে কি নামে দেখছিলাম, ইন্ডেক্স লেভেল যেটা, এটা হচ্ছে আসলে S1, মানে স্পট স্পট প্রাইস। স্পট প্রাইস নামে আমরা একটা জিনিস দেখছিলাম, যে আমার যে ল্যাপটপটা, সেটার আজকের মূল্য কত মার্কেটে, এটাকে বলে S1। আর ইন্ডেক্স ফিউচার, এটা তো ফিউচার, তাই না? ইন্ডেক্স শব্দটা এখান থেকে আমি ডিলিটও করে দিতে চাই, তার কারণে প্যাচ লাগায়। সো এই ইন্ডেক্সের এই ফিউচার প্রাইস কত? এটা। তো এটাকে বলবো হচ্ছে F1। আচ্ছা, এই গেল ইনফরমেশন গুলো। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট 4% পার এনাম দেওয়া আছে। ডিভিডেন্ড ইল্ড, এটা 1% পার এনাম দেওয়া আছে। এখন আমাদের এই প্রশ্নটা, আসলে এখানে টাইম পিরিয়ডটা হচ্ছে আমি কত দিনের জন্য হ্যাজ করতে চাই সেটাও কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার পোর্টফোলিওটাকে হ্যাজ করতে চাই 3 মাসের জন্য। এখানে প্রশ্নে এটা দেওয়া থাকবে যে 3 মাসের জন্য আমি কি করতে চাই, পোর্টফোলিওটাকে হ্যাজ করতে চাই। কারণ একটা পোর্টফোলিও তো আমাকে সারা জীবনেই হ্যাজ করতে হইতে পারে, তাই না? মানে একটা পোর্টফোলিও যদি আমি সারা জীবন আমার নিজের কাছে রাখি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? 3 মাস পরে পরে হোক, 6 মাস পরে পরে হোক, আমাকে সবসময় হেজিং এ ঢুকতে হবে, আমি যদি সবসময় রিস্ক নিউট্রালে থাকতে চাই। তো আমি আপাতত ধরে নিলাম, জাস্ট আগামী 3 মাসের জন্য আমি পোর্টফোলিওটাকে হ্যাজ করতে চাই, কারণ হয়তো বা এই 3 মাসে আহ সরকার পতন হবে, অনেক ঝামেলা হয়ে যাবে, আমার পোর্টফোলিওটাতে লস হয়ে যেতে পারে। তো আমি চাচ্ছি আগামী 3 মাসের জন্য একদম এটাকে হ্যাজ করে রাখতে, কোনো ঝামেলা যাতে না হয় আমার পোর্টফোলিওর মধ্যে। সো নাম্বার মান্থ দিয়ে দিলাম আমি 3 মাস। তো 3 মাস যদি হয়, সেক্ষেত্রে এই 4% যে পার এনাম, এই রেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 4% পার এনাম যেটা, এটা হচ্ছে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। তো 3 মাসের জন্য ইন্টারেস্ট রেট কত আসবে? 3 মাসের জন্য ইন্টারেস্ট রেট আসবে 4%। যদি এক এক বছরের জন্য হয়, তাহলে 12 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে গুণ দিব। তো 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ দিলে 1% আসলে কত? 1%। ঠিক আছে, 1% আসবে। সেম ভাবে ডিভিডেন্ড ইল্ডটাকেও আমি কি করব, পার্সেন্টেজে নিয়ে নিব। সেটা হচ্ছে 1% পার অ্যানাম দেওয়া আছে, সো এটা 3 মাসের জন্য হলে 0.25 হয়ে যাবে, 0.25% হয়ে যাবে। এই রেটগুলো একটু পরে লাগবে, কারণ আমরা তো লাভ লস ক্যালকুলেশন করব, এবং দেখবো যে আসলে আমার কি রিস্কটা হেজ হয়েছে কিনা। তো ওই জিনিসটার জন্য আমার এই রেটগুলো একটু লাগবে। আচ্ছা, তো নাম্বার অফ কন্ট্রাক্ট পাইলাম আমরা, তাই না? নাম্বার অফ কন্ট্রাক্ট, ওকে। এখন আমরা লাভ লস হিসাব করা শুরু করে দিব। সেই ক্ষেত্রে আমার জন্য 3 মাস পরে মার্কেটের অবস্থাটা জানা লাগবে। আমি তো 3 মাসের জন্য হ্যাশ করবো, তো 3 মাস পরে আমার এই S1টা কত হয়ে যাবে? S1 থেকে চেঞ্জ হয়তো অবশ্যই S2 হবে। S2 কত হবে, এবং ফিউচার প্রাইস কত হয়ে যাবে, সেটা আমাকে প্রশ্নে দেওয়া থাকবে, আমার প্রশ্নে দেওয়া থাকবে। তো ধরে নিলাম, সাপোজ 3 মাস পরে S2 ইকুয়াল, S2 কত দেখে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। S2 হয়ে যাবে এই যে, সাপোজ দ্য ইন্ডেক্স টার্নস আউট টু বি 900। ইন্ডেক্স হয়ে গেল কত? 900, আর ফিউচার হয়ে গেল 902। এই জিনিসগুলো তাহলে আমি লিখে ফেলি। S2 হয়ে যাবে বলছে 900, আর F2 এটা হয়ে যাবে হচ্ছে বললো 902। ওকে, S2 হয়ে যাবে 900, F2 হয়ে যাবে 902। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার এখানে কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, এবং কোথায় লাভ হচ্ছে কোথায় লস হচ্ছে। আমরা কিন্তু যে আগেও লাভ লস হিসাব করার সময় দুইটা জিনিস দেখি, দুই জায়গায় দেখি। একটা হচ্ছে যে আমার স্পট প্রাইস, মানে আমার যে ল্যাপটপের অ্যাকচুয়াল যে প্রাইস, এটা কত ছিল? 1000 ইন্টু 250 ছিল, তাই না? এটাকে আমি ল্যাপটপই বলি, ইন্ডেক্স লেভেল আর ইন্ডেক্স দিয়ে বলে লাভ নাই। সো আমার ল্যাপটপের দাম ছিল হচ্ছে এটা 250 ইন্টু 1000, তাই না? তাহলে কত ছিল? 251 1 2 3, এটা ছিল আমার ইন্ডেক্সের প্রাইস।
এখন ইন্ডেক্সের প্রাইস, আমার ল্যাপটপের প্রাইস কত হয়ে গেছে, 900 × 250 হয়ে গেছে। 900 × 250, এটা হয়ে গেছে। তো 900 × 250 কত আসে, 8 × 25 = 200, 225, 225, 112। ওকে, তাহলে কি হয়েছে, ল্যাপটপের দাম কি কমছে না বাড়ছে? কমছে, কিন্তু 2,50,000 ছিল, 2,50,000 ছিল, সেটা হয়ে গেছে 2,25,000। তাহলে কিন্তু এখানে লস হয়েছে, তাহলে কিন্তু এখানে কিন্তু লস হয়েছে। আচ্ছা, তাহলে লসটা আমি একটু হিসাব করে ফেলি। লস অন, এটাকে কি বলা যায়, কি নামে রাখা যায় একটু দেখি। লস অন পোর্টফোলিও বলা যায়, লস অন পোর্টফোলিও, পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে লস হলো কত, 2,50,000 ছিল, 2,25,000 হয়ে গেছে, তাই তো? তাহলে 2,25,000, 50 / 2 লাখ, সরি, 2,50,000 - 2,25,000, তাহলে কত হয়, 25,000। 25,000 টাকা লস হয়ে গেছে, ডিভাইডেড বাই হচ্ছে আমার আহ আমার ইনিশিয়াল প্রাইস কত ছিল, 250। এটাকে আমি একটু রিটার্নে নিয়ে, পার্সেন্টেজে নিয়ে যাইতেছি লস অন পোর্টফোলিওটাকে, কারণ এটা পার্সেন্টেজে লাগবে, কারণ অন্যান্য রেট অফ রিটার্ন গুলো কিন্তু আমার পার্সেন্টেজে দেওয়া। ঠিক আছে। আচ্ছা, সো লস হয়েছে আমার 25,000, ডিভাইডেড বাই হচ্ছে আমার ইনিশিয়াল যে টাকাটা, যে ইনিশিয়াল আমার ল্যাপটপের প্রাইস যত ছিল, তো এটাকে পার্সেন্টেজে নিলে আসবে কত, 10% আসবে না? ক্যালকুলেশন করলে 10% আসবে, জাস্ট চেক। এই যে 25 / 25, তো 1 আসবে, 10%। লস অন পোর্টফোলিও হচ্ছে 10%। এটা থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে আমার ডিভিডেন্ড, এটা কিন্তু লস, তাই না? তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে দিই, -10%। তাহলে আমার পোর্টফোলিওতে আমার ইয়া থেকে, স্পট প্রাইস থেকে আমার লস হয়ে যাচ্ছে 10%। প্লাস আমার একটা ডিভিডেন্ডের ইল্ড আসবে, কিন্তু এই যে ডিভিডেন্ড থেকে আমার কিছুটা প্রফিট হবে, সেটা হচ্ছে 0.25। তো আমার কাছে যেহেতু স্টক গুলো আছে, তো ডিভিডেন্ড তো আমিই পাবো। তো ডিভিডেন্ড পাইলাম 25%, 0.25%। তাইলে আমার আলটিমেটলি লস দাঁড়াচ্ছে -9.75%। ঠিক আছে, এটা হচ্ছে আমার পোর্টফোলিওতে লস। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, রিস্ক ফ্রি রেট তো আমার আছে, তাই না? আরএফ রিটার্ন তো আছে, আরএফ এর সাথে আমি একটু অ্যাডজাস্টমেন্টটা করে নিব। সেটার নাম হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও, এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও। এই যে লাভ লস যেটা ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে আসলে জাস্ট আমার এই ইন্ডেক্স যে কতটুকু লস করলো সেটা, ইন্ডেক্স জাস্ট কতটুকু লস করছে। এখন আমার পোর্টফোলিওতে লাভ হয়েছে নাকি লস হয়েছে, সেটার জন্য আসলে আমার সিএপিএম এর সাহায্য নিতে হবে, কারণ আমার তো এখানে রিস্ক ফ্রি রিটার্ন আছে, আমি তো রিস্ক ফ্রি রিটার্ন আর্ন করব। তো সিএপিএম এর ফর্মুলা কি, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা। আমার আরএফ হচ্ছে 1%, যে উপর থেকে নিলাম 1%, প্লাস আরএম, আরএম কত, এটা লস অন পোর্টফোলিও, এটা আসলে লস অন, এটার নাম কি দেওয়া যায় মার্কেটে, মার্কেট ইন্ডেক্স, এটা তো ইন্ডেক্স ফল করছে, তাই না? মানে এটা কিন্তু ইন্ডেক্সের ফল। তো এটা আসলে পোর্টফোলিওর ফল না, সরি সরি সরি, পোর্টফোলিওর ফল না, এটা হচ্ছে আসলে আহ ইন্ডেক্সের ফল না এটা। হ্যাঁ, ইন্ডেক্স লেভেল ছিল 1,000, এখন ইন্ডেক্স লেভেল চলে আসছে কততে, এই 900-তে, 900-তে চলে আসছে, তার মানে ইন্ডেক্স ফল করছে এটা। তো এটার নাম, সুন্দর একটা নাম দরকার এটা। উম, এই যে রিটার্ন অন মার্কেট, এটাকে বলা হচ্ছে রিটার্ন অন মার্কেট। ইন্ডেক্স যেহেতু, এটা তো মার্কেটকে রিপ্রেজেন্ট করে,
তো এটাকে আমরা দিলাম লস অন মার্কেট, যেটা আমাদের লস হয়েছে, তো লস অন মার্কেট বললাম। অথবা রিটার্ন অন মার্কেট বলে নেগেটিভ আকারে রাখা যায়, রিটার্ন অন মার্কেটই বলি, এটা লস নেগেটিভে আসতেছে, তো এখানে মাইনাস দিয়ে দিলাম এই। আচ্ছা, সো এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও তাহলে কি হবে? মার্কেটের সাথে তো আমার পোর্টফোলিও একটা বেটার মান দেওয়া আছে। সো 1.5, মার্কেট যা করবে তার 1.5 গুণ আমি করবো। মার্কেট যদি 5% রিটার্ন করে, আমি 1.5 গুণ রিটার্ন করবো। মার্কেট যদি লস খায় তাহলে কিন্তু আমি 1.5% বেশি লস খাবো। সেক্ষেত্রে আমার রিটার্ন অফ দি পোর্টফোলিও হবে হচ্ছে আর এফ প্লাস আর এম। আর এম হচ্ছে -9.75 মাইনাস আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ, তাই না? আবার মাইনাস আর এফ 1 ইন্টু বেটা, ইন্টু হচ্ছে বেটা 1.5 দেওয়া আছে। হ্যাঁ, তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আহ নেগেটিভ নেগেটিভ 15.15, 15.125, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে। তাহলে হচ্ছে আমার পোর্টফোলিও কি হইলো, লস খাইলো, তাই না? আমার পোর্টফোলিও লস খাইলো কত পার্সেন্ট? 15%। যদিও মার্কেট লস খাইছে কত পার্সেন্ট? মার্কেট লস করছে 9%, কিন্তু আমি লস খাইছি কত পার্সেন্ট? আমি লস খাইছি হচ্ছে 15%। কারণ ওই যে মার্কেটের সাথে তো আমার সম্পর্ক 1.5। মার্কেট থেকে আমি কিন্তু রিটার্ন করলেও বেশি জেনারেট করি, আবার লস খাইলেও মার্কেট থেকে বেশি বেশি লস খাই। সো 15% লস যদি খাই, তাহলে আমার পোর্টফোলিওর ভ্যালু এখন কত দাঁড়াবে? পোর্টফোলিওর ভ্যালুটা বের করে নিতে হবে, এটা স্টেপ বাই স্টেপ একদম স্টেপ গুলো মুখস্থ করে ফেলতে হবে। পোর্টফোলিও ভ্যালু হচ্ছে, এখন আমরা পোর্টফোলিও ভ্যালু বের করবো, সেটা হচ্ছে পোর্টফোলিও ভ্যালু আগে ছিল 50,50,000, এই ছিল পোর্টফোলিও ভ্যালু। এখন যেহেতু আমি লস করছি, তার মানে আমার এটা 1 মাইনাস পার্সেন্টেজটা হয়ে যাবে, 1 মাইনাস এই পার্সেন্টেজটা। আমার এতটুকু লস খাইলাম আমি, এতটুকু লস। তাহলে এখন আমার পোর্টফোলিওর ভ্যালু চলে আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসবে? পোর্টফোলিওর ক্যালকুলেশন এই যে এটা আসবে, ক্যালকুলেশন করলে এটা আসবে। আচ্ছা, এখন আমি তো একদিকে লস খেলাম, তাই না? কিন্তু আমি তো হেজিং করছিলাম। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমি কিন্তু হেজ করার জন্য 30টা কন্ট্রাক্ট নিয়েছিলাম, এই যে 30টা ফিউচার কন্ট্রাক্টে ঢুকছিল। তো ফিউচার কন্ট্রাক্ট থেকে তাহলে আমার কি হওয়া উচিত? আমি যেহেতু এদিকে লস করছি, আমরা আগের ইয়া থেকে জানি যে একদিকে লস করলে আর এদিকে লাভ হয়ে যায়, তাহলে ফিউচারে অবশ্যই আমার লাভ হয়েছে। ফিউচার কত ছিল? ফিউচারের প্রাইস এই যে F1 ছিল, এটা 1010 × 250, এটা ছিল আমার ফিউচারের প্রাইস। এখন ফিউচারের প্রাইস কত হয়েছে? এখন ফিউচারের প্রাইস হয়েছে হচ্ছে 902, এই যে 902। এটা এগুলাকে ইন্টু ইন্টু দিয়ে দিয়ে 250 করে, ইন্টু 250। তাইলে এখানে লাভ হয়েছে, এই যে ডিফারেন্সটা 1010 × 250, এটা যত, এটা মাইনাস এটা, এই যে 902 × 250, এটা হচ্ছে আমার এখন ফিউচার কন্ট্রাক্টের থেকে লাভ। তাহলে গেইন অন ফিউচারে আমার কিন্তু লাভ হয়েছে। ফিউচারে কতটুকু লাভ হয়েছে আমার? এটাকে নিয়ে আসি। ফিউচারের প্রাইস আগে ছিল 1000 × 250, 1010 × 250 মাইনাস, মাইনাস হচ্ছে আমার এখন যেটা ফিউচার সেটা। আর এটা কিন্তু আমার একটা ফিউচার থেকে লাভ লস, তাই না? একটা ফিউচার থেকে লাভ লস, তো আমি তো কিন্তু কন্ট্রাক্টে ঢুকছিলাম 30টাতে, তো 30টাতে কিন্তু আমার এই × 30 পরিমাণ লাভ হবে। ওকে, সো এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 810,000। ক্যালকুলেশন করলে আসবে 810,000, 1 2 3 এই পরিমাণ আমার এখানে ফিউচার থেকে গেইন হয়ে যাচ্ছে। তাইলে পোর্টফোলিও ভ্যালু দাঁড়াইছে আমার কত? এটা 4286187, লস টস খাইয়া আমি তো ডেড হয়ে গেছি পুরা। তো আমার পোর্টফোলিও ভ্যালু দাঁড়াইছে এটা। তো আমি টেনশনে ছিলাম যে আমার হয়তো বা আমার পোর্টফোলিও ভ্যালু কমে গেল, কিন্তু আসলে আমাকে বাঁচাই দিবে কে? ফিউচার আইসা আমাকে বাঁচাই দিবে। 8,10,000 এখানে কিন্তু আমার লাভ হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমার পোর্টফোলিওর ভ্যালু কত আসবে? পোর্টফোলিওর ভ্যালু, পোর্টফোলিও ভ্যালু, কি পোর্টফোলিও ভ্যালু নামে ডাকা হয়? দেখি তো। টোটাল ভ্যালু এটাকে বলা হবে, টোটাল ভ্যালু, এটাকে পোর্টফোলিও ভ্যালু বলার দরকার নাই, টোটাল ভ্যালু। তাহলে টোটাল ভ্যালু আসবে কত?
আমার যে এটা 4287 এটা, আর প্লাস হচ্ছে আমার যে লাভটা, তো আমার লাভ হইলো, তো প্লাস লাভ ইকুয়াল দিলে আসতেছে 5096 এই হচ্ছে তাহলে আমার পোর্টফোলিওর ভ্যালু এখন। তাহলে আমার পোর্টফোলিও ভ্যালু ছিল কত শুরুতে? 50,50,000। আমার পোর্টফোলিও ভ্যালু এখন আসলো কত? 50,96,000। তাইলে তো একটু বেশি হয়ে গেল না? এটা তো তাহলে একটা রিস্ক। বেশি হওয়া উচিত ছিল না, মোটামুটি সেম হওয়া উচিত ছিল। যদিও এখানে ইন্ডেক্স ইউজ করছি, তো সে একদম বেসিস রিস্ক তো হালকা পাতলা থাকবে, তাই না? কারণ আমার পোর্টফোলিওর জন্য তো আর কন্ট্রাক্ট নাই, আমি ইন্ডেক্সের ফিউচার ইউজ করছি। সো এখানে পুরাটা বেসিস রিস্ক না, আসলে পুরাটার মধ্যে হচ্ছে কিছুটা আছে রিস্ক ফ্রি রিটার্ন, কিছুটা আছে রিস্ক ফ্রি। আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করি রিটার্ন আমার কতটুকু হইলো। রিটার্ন আমার পোর্টফোলিওতে কতটুকু গেইন হইলো দেখি। আমার পোর্টফোলিওর ভ্যালু এখন বর্তমানে এটা মাইনাস মাইনাস কত ছিল? 50, 50, 1, 2, 3 এতটুকু ছিল, তাই না? ওইটাকে আমি ভাগ দিয়ে দিব আমার 50,50,000 দিয়ে, তাহলে দেখবো আমি কত পার্সেন্ট আসে। 50,50,000, 1, 2, 3 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে তো সবসময় আমরা ভাগ দিই। রিটার্ন বের করার ফর্মুলা হচ্ছে যে বর্তমান মাইনাস পাস্ট ডিভাইড বাই পাস্ট ইকুয়াল। আচ্ছা এটা কিন্তু আবার 3 মাসের জন্য আসবে। তো 3 মাসের জন্য যদি আসে, এটাকে আমি একটু অ্যানুয়াল করে নিব। সেটা হচ্ছে অ্যানুয়াল কিভাবে করব? অ্যানুয়াল করার জন্য হচ্ছে এটা যদি 3 মাসের, তাহলে আমি এটারে 3 দিয়ে ভাগ দিলাম, 12 দিয়ে গুণ দিলাম, হয়ে যাবে না? 12/3, 12/3, 3 দিয়ে ভাগ দিলে আসবে 1 মাসের, আর 12 দিয়ে গুণ দিলে আসবে অ্যানুয়াল। তো এটা ক্যালকুলেশন করলে 3.96 আসবে, 3.96 এর মতো আসার কথা। তাহলে এই রেটটা কার এই রেটটা কার সমান? আমি যে এতটুকু রিটার্ন করলাম আমার পোর্টফোলিওতে, আমি হ্যাজ করার পরেও এতটুকু রিটার্ন আসলো, এটা আসলে কার সমান? এটা এই যে আরএফ রেটটা আছে না, এটা সমান কিনা? 4% রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, এই 4%-এর সমান কিন্তু। এটা এক্স্যাক্টলি 4% আসে নাই, খুব সম্ভবত বেসিস রিস্কের কারণে। তো 3.96% আসছে, যেটা একদম ভেরি ক্লোজ টু রিস্ক ফ্রি রেট। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যে হেজ করছিলাম, আমার হেজের ফলে আমার পোর্টফোলিওটাতে কোনো লাভও হয় নাই, লসও হয় নাই ওই রকম। জাস্ট যতটুকু লাভ হয়েছে সেটা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন হয়েছে, আর কিছু না। তো শেষ, ম্যাথ শেষ। এখন তাহলে আমি একটু সামারি করি আবার। এখানে এতগুলা স্টেপ গুলো একটু মনে রাখতে হবে, কোন স্টেপে কি করছি। খুব বেশি কঠিন না, একবার করলেই হয়ে যায়। সেটা হচ্ছে প্রথমে যেটা আমাকে করতে হবে, ইনফরমেশন গুলা লিখতে হবে। লিখলাম ইনফরমেশন যা যা দেওয়া আছে। তো আমার প্রথম স্টেপ হচ্ছে এটা 1। 1 নাম্বার স্টেপ হচ্ছে আমি নাম্বার অফ কন্ট্রাক্ট বের করে নিছি। 2 নাম্বার, এই ইনফরমেশন গুলো আমার দেওয়া থাকবে কোয়েশ্চেনে, এটা এগুলো তো কোনো স্টেপ না। 1 নাম্বার স্টেপে আছে আমি নাম্বার অফ কন্ট্রাক্ট বের করে নিছি। এরপরে যেটা আমি করছি সেটা হচ্ছে রিটার্ন অন মার্কেট বের করছি। রিটার্ন অন মার্কেট মানে ওই যে আমার যে ইন্ডেক্স তো লস করছে এখানে, সো ইন্ডেক্স কত পার্সেন্ট লস করছে সেটা বের করলাম। 3 নাম্বার স্টেপে আমি যেটা করছি, আমার পোর্টফোলিও কতটুকু লস করছে। মার্কেটের লস তো বুঝলাম, আমার পোর্টফোলিও কতটুকু লস করছে সেটা সিএপিএম দিয়ে বের করলাম। এটা বের করার পরে তাহলে আমার পোর্টফোলিওর ভ্যালু কতটুকু দাঁড়ালো। আমি যদি লস খাইছি, তার মানে তো আমার ভ্যালু কমে গেছে, তো ওই যে কমে এটা আসলো। এরপরে যেটা করলাম, আমি আমার ফিউচারের কাছে গেলাম যে ভাই তুমি আমাকে বাঁচাও। সে আমাকে কত টাকা গেইন দিল? 8,10,000 টাকা আমাকে গেইন দিল। তাইলে আমার টোটাল ভ্যালু আসতেছে কত? টোটাল ভ্যালু আসতেছে কিছুটা বেশি, একটু বেশি আসছে। একটু কম আসবে না, বেশি আসবে সবসময়, কারণ রিস্ক ফ্রি রিটার্ন থাকার কারণে একটু বেশি আসবে। তো টোটাল ভ্যালু বের করলাম, এবং এটা থেকে আমি কি করলাম, আমার রিটার্নটা ক্যালকুলেট করে নিলাম। তো রিটার্নটা দেখা গেল এটা আসলে রিস্ক ফ্রি রিটার্নের সমান হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। এটা শেষ করলাম। সেম ম্যাথটা বারবার করা যায়, সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে ইউজ করে।
ঠিক আছে, এখানে আমরা এটা করছি, আমাদের অ্যাজাম্পশন দেওয়া ছিল কি কি, ভ্যালু অফ ইন্ডেক্স 900 আর ফিউচার প্রাইস হচ্ছে 902, আমরা এই ম্যাথটা করছি। হ্যাঁ, এতক্ষণ এই ম্যাথটা করছি 900 এবং 902, এটা ছিল আমাদের অ্যাজাম্পশন। এটা 900 হচ্ছে আমাদের S2, 902 হচ্ছে F2। তো এটা এই দুটা দেওয়া থাকবে। এখন যদি বলে যে 950 আর 952 জন্য বের করো, এরপর যদি বলে 1000 আর 1003 জন্য বের করো, সেম প্রসিডিওর আমাদেরকে করে ফেলতে পারতে হবে। কোন জায়গায় চেঞ্জ আসবে আমি সেটা জাস্ট দেখাই দিই। সেটা হচ্ছে আমার এই ইনফরমেশন, ইনিশিয়াল ইনফরমেশন এগুলো সব সব ঠিকঠাক থাকবে, এগুলো কোনো চেঞ্জ আসবে না, কারণ এগুলো তো আজকের আজকের জিনিস তো আর চেঞ্জ হবে না। আমার 3 মাস পরে প্রাইস কি হবে সেটা আমি জানি না আসলে। এই জিনিসটা, এই যে এটা সাপোজ, সাপোজের পরে যেটা, এটা আমার চেঞ্জ হবে। এই জায়গাটাতে আমার হচ্ছে বিভিন্ন সংখ্যা যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাকে কি করতে পারতে হবে, ওই ওই অনুযায়ী অ্যাডজাস্টমেন্টটা করতে পারতে হবে। ঠিক আছে, তো গেল হচ্ছে এই ম্যাথটা। এখন কি আছে, এখন আর খুব বেশি কিছু বাকি নাই। সেটা ঠিক আছে। তো রিজনস ফর হেজিং এন ইকুইটি পোর্টফোলিও, এখানে দুই একটা রিজন বলা আছে যে আমি কেন ইকুইটি পোর্টফোলিওটাকে হেজ করতে চাই। আমি তো স্টক গুলা কিনছি, আমি তো রিটার্ন করার জন্য স্টক গুলা কিনছি, কিন্তু স্টক গুলাকে আমি কেন হেজ করতে চাই? হেজ করলে তো আমার রিটার্নটা বন্ধ হয়ে যায়, লসও হয় না লাভও হয় না এরকম। তো কেন আমি এটা করতে চাই, আমি অলরেডি একবার বলছি যে হয়তো বা আগামী 3 মাসে সরকার পতন হবে বা ইকোনমিতে অনেক ঝামেলা হবে, যার কারণে আমি চাচ্ছি 3 মাসের জন্য এই এই ঝামেলাটাকে কি করতে, হ্যাজ করে রাখতে। সো এটা একটা কারণ যে আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য শর্ট টার্মে আমি হ্যাজ পজিশনে যাইতে পারি, ইকুইটি হ্যাজ করতে পারি, এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ খুব সম্ভবত এখানে বলা আছে, হ্যাঁ, আর একটা কারণ এখানে বলা আছে, সেটা হচ্ছে যে মার্কেট অনেক সময় আমার জন্য অনেক ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মার্কেটের মুভমেন্ট আমাকে অনেক লসে ফেলে দিতে পারে। হয়তো বা আমার পোর্টফোলিওটা অনেক ভালো একটা পোর্টফোলিও, আমি যদি এরকম গ্যারান্টেড হই যে আমার পোর্টফোলিওটাতে ভালো ভালো স্টক আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, মার্কেটের যে একটা প্রভাব আছে আমার পোর্টফোলিওর উপরে, সেটাকে আমি নিউট্রালাইজ করে ফেলতে পারি ফিউচার ইউজ করে। সো ফিউচার ইউজ করে কি করলাম, মার্কেটের যে প্রভাবটা সেটাকে আমি নিউট্রালাইজ করে ফেললাম। এরপরে বাকি থাকলো কি, আমার পোর্টফোলিও কেমন করবে। আমি তো এখানে বললামই যে শুরুতে যে আমি নিশ্চিত যে আমার পোর্টফোলিও ভালো করবে। তো যেহেতু আমি নিশ্চিত আমার পোর্টফোলিও ভালো করবে, সেই জন্য আমি কি করলাম, আমার যে মার্কেটের যে ইম্প্যাক্ট আছে সেটাকে আমি নিউট্রালাইজ করার জন্য হেজ পজিশনে চলে গেলাম। তাহলে মার্কেটের ঝামেলাটা চলে গেল। এটা এটা একটা কারণ, মার্কেটের ঝামেলাটাকে দূর করার জন্য। আর একটা কারণ হচ্ছে যেটা বললাম, যে শর্ট টার্মে কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য আমি হ্যাজ করতে পারি, যেটা হচ্ছে সরকার পতন বা ইকোনমি ডাউন টার্ন বা যে কোনো কিছু হইতে পারে। এই জিনিসগুলো এখানে লেখা আছে এই হলুদ করা কালারটাতে। এখন হচ্ছে চেঞ্জিং দ্য বেটা অফ দ্য পোর্টফোলিও, লাস্ট জিনিস। হ্যাঁ, লাস্ট ওয়ান। তো আগের যে ম্যাথটা করলাম, এতক্ষণ যে বড় ম্যাথটা করলাম, এটার সাথে জোড়াতালি দিয়ে এই ম্যাথটা এই জায়গাটা দিয়ে দিতে পারে, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওইটার সাথে এটা লাগাই দিয়ে দিবে, লেজুর লেজুর লাগাই দিবে, সো এই জন্য এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এটা আসলে ওই পুরা ম্যাথটার এক্সটেনশন না, একদম ইনিশিয়াল যে অংশটা, যেটা আমরা নাম্বার অফ কন্ট্রাক্ট বের করছিলাম, ওই ম্যাথে কিন্তু নাম্বার অফ কন্ট্রাক্ট বের করছিলাম, ওই জিনিসটাই আবার এখানে আমাকে দুইবার করতে হইতে পারে। সেটা হচ্ছে যদি বলে যে তোমার বেটা তো 1.5 ছিল, তাই না, বেটা 1.5 ছিল, তো আমার আনসার কত আসছিল, 30। এখন যদি আমি বেটা চেঞ্জ করতে চাই, আমি আমার বেটা যদি, আমার পোর্টফোলিও বেটা যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে আমার কন্ট্রাক্টে, আমার যে কন্ট্রাক্ট, নাম্বার অফ কন্ট্রাক্ট, সেটা কি চেঞ্জ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। 1.5 থেকে এটা যদি আমি কমায় ফেলি, তাহলে কিন্তু আমার নাম এই 30 30 কিন্তু আর আসবে না, তখন কিন্তু অন্য একটা ভ্যালু আসবে। সো এই যে বেটা হচ্ছে আমার, এই যে বি, বি হচ্ছে 1.5 বর্তমান বেটা। ঠিক আছে, বেটা স্টার মানে হচ্ছে আমি যে বেটাতে যাইতে চাই, বেটা স্টার মানে হচ্ছে আমি যে বেটাটা অ্যাচিভ করতে চাই। তো আমি ধরে নিলাম যে আমার টার্গেট বেটা হচ্ছে 0.75, তো আমি বসাইলাম 0.75 আর ডিভাইড, বাকি সব ঠিকঠাক, বি এ বাই বি এফ, এগুলো তো আগের জিনিসই। তাহলে এটা কত আসবে, এটা আসবে মনে হয় 15 আসবে। ঠিক আছে, তো কি করলাম, যদি প্রশ্নে বলে দেয় যে তুমি তোমার বেটাকে চেঞ্জ করো, 1.5 আছে, এটাকে 0.75 এ নিয়ে যাও, যদি 0.75 বানাইতে চাও, সেক্ষেত্রে তোমাকে কয়টা কন্ট্রাক্টে শর্ট যাইতে হবে। সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে যত আসবে বলবো যে 15টা কন্ট্রাক্টে আমার
এখন শর্ট গেলেই হবে। আগে 30টা কন্ট্রাক্টে যাওয়া লাগতো, এখন যেহেতু আমার রিস্ক কমে গেছে, তো আমি জাস্ট কি করব, 15টা কন্ট্রাক্টে আমি শর্ট গেলেই হয়ে যাবে। ঠিক আছে, বাকি আর কোনো কিছু চেঞ্জ নেই। জাস্ট এখানে বেটা চেঞ্জ করতে বললে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, বেটা মাইনাস বেটা স্টার ভিএ বাই বিএফ। ঠিক আছে, সো 1.5 মাইনাস 0.75, এটা 0.75 আসবে। সো এটা হচ্ছে যত আসবে সেটা হবে শর্ট। এটা একটু লিখি, তাহলে এখানে 1.5, আর আমার টার্গেট বেটা হচ্ছে কত, 0.75। আমি 0.75 যেতে চাই। সো এরকম যদি হয়, সেক্ষেত্রে আমার আর কয়টা কন্ট্রাক্টে ইয়াতে যাওয়া লাগবে। সো এই জিনিসটা কিন্তু পজিটিভ আসবে, তাই না? 1.5 থেকে 0.75 গেলে পজিটিভ আসবে, এবং বিএ বাই বিএফ এর সাথে গুণ দিলে কত আসবে, 15 আসবে, +15 আসবে। সো +15 যেহেতু, আমাকে কি করতে হবে, 15টা কন্ট্রাক্টে শর্ট গেলেই হয়ে যাবে, কারণ আমি আগে 30টা কন্ট্রাক্টে যাইতাম, 30টা কন্ট্রাক্টে শর্ট যাইতাম। এখন আমি কি করতেছি, বেটা বেটা আমি রিডিউস করতেছি, বেটা আমি কি করতেছি, রিডিউস করতেছি। সো 15টা কন্ট্রাক্টে শর্ট গেলেই হবে। কিন্তু এমন যদি বলে যে 1.5 না, তুমি 1.5 থেকে 2 তে যাও, মানে বেটাটাকে বাড়াও, তাহলে কি হবে, আমি সেম ফর্মুলাটা ইউজ করব, এটা ইউজ করব, সেকেন্ডটা ইউজ করব না। সো ওয়ান, বেটা আমার কত, আমার বর্তমান বেটা 1.5, 1.5 মাইনাস আমার টার্গেট বেটা কত বলছে, টার্গেট বেটা বলে দিল সাপোজ 2, সাপোজ 2, তাহলে কিন্তু এটা নেগেটিভ আসবে, তাই না? 1.5 মাইনাস 2, এটা কিন্তু নেগেটিভ আসবে, নেগেটিভ ইন্টু এই জিনিসটা, এই জিনিসটা, তাহলে এটা সাপোজ ধরে নিলাম আসলো 10, এবং এটা কিন্তু -10 আসবে, এটা কিন্তু মাইনাসে আসবে। তাইলে -10টা কন্ট্রাক্ট আমাকে কি করতে হবে, শর্ট পজিশন যেতে হবে। এটা তো আসলে মানে রিয়েলিস্টিক না যে -10টা পজিশনে কি করা, শর্ট যাওয়া। এটা আসলে কি বোঝাচ্ছে, মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে আমার পজিশনটা এখন চেঞ্জ করতে, শর্ট পজিশনে থাকলে হবে না, 10টা লং পজিশনে যেতে হবে, জাস্ট এতটুকুই। তাহলে পজিটিভ আসলে আমি বলবো যে শর্ট পজিশনে যেতে হবে, নেগেটিভ আসলে আমি বলবো লং করতে হবে, 10টা আমাকে লং করতে হবে। তাহলে প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে তুমি বেটারকে বাড়াও, বেটারকে বাড়াইলে বলো যে 1.5 থেকে 2 তে নিতে হইলে তোমার কি করতে হবে, তোমার পজিশন কোন দিকে যেতে হবে। তো আমি বলবো যে 10টা কন্ট্রাক্টে আমার লং যেতে হবে। আর যদি পজিটিভ আসে, তাহলে আমি বলবো যে শর্ট যেতে হবে। এই হচ্ছে বেটার কাহিনীটা, বেটা চেঞ্জিং এর বিষয়টা। এখানে লকিং ইন দ্য বেনিফিটস অফ স্টক পিকিং এগুলো দরকার নাই, স্টক এন্ড রোল এগুলো দরকার নাই। কারো যদি খুব বেশি জানার জ্ঞানের পিপাসা থাকে, তাহলে সে সেক্ষেত্রে এই জিনিসগুলো পড়ে নিতে পারে আর কি। স্টক